হ্যালো ফ্রেন্ডস, অন্তিম পালের ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগত। আর আজকে আমি ভীষণ তাড়াতে রয়েছি, সকাল সকাল তাই চলে এসেছি। আর এসেই প্রথমেই কাজ শুরু করে দিয়েছি, কারণ একদম অল্প সময় নিয়ে আজকে আমি ছাদে উঠেছি। তো কেন এত ব্যস্ততা আজকে, সেটা আপনাদের সাথে ভিডিও চলতে চলতেই শেয়ার করব। আর গাছগুলোকে এসেই আমি প্রথমে স্নান করিয়ে দিচ্ছি, কারণ ওদের স্নান করিয়ে দিলে কালকেই যে আমার এক বন্ধু বলেছো, মনে হয় যেন ওরা আমাদের থ্যাঙ্কস দিচ্ছে। একদম ঠিকই বলেছ, ওরা আমাদের জন্য থ্যাঙ্কসই দেয়। তো এবার চলো তাড়াতাড়ি কাজগুলো শুরু করি। আর প্রথমেই আজকে এই গামলাটা আমি পরিষ্কার করে নেব, কারণ কয়েকদিন ধরেই আমার চোখে পড়ছে গামলাটা শুধুই কিন্তু গাছগুলো কিছুই হচ্ছে না। আমি জল দিয়ে দিয়ে প্রত্যেক দিনই নরম করে রাখছি, যে যখনই সময় পাবো কিন্তু গামলাটা পরিষ্কার করে ফেলবো। কিন্তু সকালবেলা প্রত্যেক দিনে উঠতে এত দেরি হয়ে যাচ্ছে, তো গামলাটা আমার দেখছি পরিষ্কার করাই হচ্ছে না। তো আজকে যেহেতু একটু সকাল সকাল উঠেছি, চলো আজকেই গামলাটা পরিষ্কার করব। আর আজকে এই গামলাটাতে আমি সবুজ করে রাখার জন্যে কিছু একটা দেব। তো দেখবে এই গরমের আমাদের কিন্তু প্রথম মনে হয় বাগানে গেলেই চারদিকটা সবুজ দেখতে পেলে ভীষণ ভালো লাগে। তো সবুজ যেই সব সবজিগুলো তাড়াতাড়ি আমাদের সবুজ করে, যেমন শাক জাতীয় সবজিগুলো কিন্তু আমাদের খুব তাড়াতাড়ি বাড়ে। এই বসানোর মোটামুটি 15-20 দিনের মধ্যেই কিন্তু জায়গাটাকে একদম সবুজ করে ফেলে। তো এই যে তীব্র এখন রোদ গেলে, বাগানে গেলেই যে খটখটে ফাঁকা জায়গা দেখলে কিন্তু একদম ভালো লাগে না। যাই হোক, সবজি যেন সবুজ হয়ে থাকে, তাহলেই কিন্তু বাগানটায় গিয়ে আপনার মনটা ভরে যাবে। তো আমিও সেই উদ্দেশ্যেই আজকে যে জায়গাগুলো এই যে পড়ে আছে, সেই জায়গাগুলো সবুজ হয় সেরকম কিছু সবজি দেব। যেমন ধরুন, এই যে এই বেডগুলো কি সুন্দর সবুজ হয়ে আছে, আমার ডাটার বেড দেখুন, দেখলেই কিন্তু চোখটা একদম জুড়িয়ে যাচ্ছে। এই গরমে সবুজের দিকে তাকালেই ভালো লাগে। এখানে আমার ভুট্টা গাছগুলোর দিকে তাকালেও কিন্তু ভীষণ ভালো লাগে। আর এখানে আমি দিয়ে দিয়েছি এই যে ফাঁকা জায়গাটায় সব ডাটার বীজ, কাটোয়া ডাটা কোথাও দিয়েছি, লাল ডাটা কোথাও দিয়েছি। তো এই যে এরকম জায়গাটা পড়ে থাকলে তো একদমই ভালো লাগে না। ওরকম সবুজ করে রাখার জন্যেই আজকে আমি এই বেডটাকে তৈরি করব পাট শাকের জন্যে। যদিও পাট শাক আমার খুব একটা প্রিয় নয়, সেজন্যই আমি কিন্তু পাট শাক এখনও বসাইনি। কিন্তু আপনারা পাট শাক বসাতে পারেন, এই তীব্র গরমেও কিন্তু পাট শাকটা হয়। আর পাট শাক এই সময় খেতে বলে, খাওয়াটা খুবই উপকার, সেজন্য খেতেও বলে। তো যাই হোক, এতদিন আর আমি বসাইনি। এবারে দেখছি না, সবজি তো গরমের এই যে পুড়ে যাচ্ছে, এখন তো খুবই কম পরিমাণ সবজি এখন হচ্ছে, তার মধ্যে পাট শাকটা হবে বা হতে পারে। সেজন্যই কিন্তু আজকে আমি পাট শাক দিচ্ছি। এই যে পাট শাকের বীজও নিয়ে চলে এসেছি। তো চলুন এখানে একটু পাট শাক ছড়িয়ে দিই। আর পাট শাকটা কিন্তু খুব তাড়াতাড়ি দেখবেন গামলাটা আমার সবুজ করে দেবে। আর 15-20 দিনের মধ্যেই কিন্তু আশা করছি গামলাটা আমার একদম সবুজ হয়ে যাবে। তো অল্প অল্প করে আমি এই যে ছড়িয়ে দেব। আর পাট শাক একটু ঘন হলেও কোনো অসুবিধা নেই, কারণ বড়গুলো তুলে নিলে ছোটোগুলো আবার পরে বড় হয়ে যাবে। তো একটু বেশি করেই কিন্তু আমি বীজ ছড়িয়ে দিলাম, তুলনামূলক যতটা দেওয়া যায় তার থেকে একটু বেশি দিয়েছি, আরও একটু বেঁচেও গেছে। তো এখানে এই যে টবটা পড়ে রয়েছে, আর আমি বেশিরভাগ টবে কিন্তু বেশিরভাগ সময়ে ভিজিয়ে রাখি, কারণ যদি কিছু নাও থাকে ভিজিয়ে রাখি, কখন কোথায় আমরা কী বীজ দেব সেটা কিন্তু বলা মুশকিল। এই যে হাতের কাছে ভেজানো থাকলে কি সাথে সাথে বীজটা বুনে দেওয়া যায়, সেক্ষেত্রে আপনার সময়টা একটু সেভ হবে। তা না হলে আপনাকে ভিজিয়ে আবার ওয়েট করতে হবে। আর সেই মাটিটা অতটা ঝুরঝুরেও থাকে না, সেটা ভেজানোর সাথে সাথে একটু দেখবেন কাদা কাদা হয়ে যায়। তো যেইগুলো পড়ে থাকে সব সময় আপনারা সেগুলোতে একটু করে জল এমনিতেই দিয়ে রাখবেন, তাতে মাটিটাও খুব ভালো থাকে। তো একদম কমপ্লিট হয়ে গেল আমার পাট শাকের বেড। এবারে চলুন, এই যে লাউ গাছটা আমার খুব তাড়াতাড়ি বাড়ছে, এই দেখুন খুব সুন্দর বাড়ছে। তো এখান থেকে আজকে আমি একটুখানি মাথাটা কেটে দেব, কারণ মাথাটা কেটে দিলে কিন্তু চারদিকের যে ব্রাঞ্চগুলো ভালো করে বেরোবার। আপনারা 8-10টা পাতা হয়ে যাওয়ার পর থেকেই কিন্তু কাটতে পারেন। আর এই যে এটা হচ্ছে 2G কাটিং, অনেকে 1G কাটিংও বলেন। তো যেইভাবে ধরবেন সেইভাবেই হবে। আর এই যে ব্রাঞ্চগুলো বেরোবে, মেন ব্রাঞ্চটা থেকে কিন্তু ওই ব্রাঞ্চগুলোতে লাউ ধরার সম্ভাবনা বেশি থাকে। আর এই দেখুন এখানে পোড়লের ফুল পড়েছে, দুটোই কিন্তু পোড়লই পড়েছে, পুরুষ ফুল আজকে ফোটেনি, দুটোই স্ত্রী ফুল ফুটেছে।
আর পোড়ল সমেতই ফুটেছে। তো যেই পোড়লটা আমি নিয়েছিলাম সেটা আমি খেয়েছিলাম মাছের ঝোলে দিয়ে। তো অনেক বছর মানে আমার মোটামুটি মনেই পড়ে না পোড়লের টেস্ট কেমন। খেয়েছিলাম, ভীষণ ভালো লেগেছিল। আর এই যে তীব্র গরমে যেই গাছগুলো একটু বয়স হয়ে গেছে সেই গাছগুলোর কিন্তু আর এই রোদ নিতে পারছে না, ওদের পাতা পুড়ে যাচ্ছে। যেমন এই যে এখানকার একটা শশা গাছ বেশ কিছুদিন হয়ে গেছে। আবার এদিকে দেখুন নতুন যে শশা গাছ তাদের কিন্তু ইমিউনিটি পাওয়ারটা নিশ্চয়ই একটু বেশি, সেজন্য তারা কিন্তু রোদে গরমে হেলছে দুলছে না। আর এদিকে আমার সাথে সাথে মাও কিন্তু ছাদে চলে এসছে। অনেক দিন আগে একবার দেখিয়েছিলাম, এই অনেক দিন মানে কিছুদিন আগেই মারা এসেছিল। তো তার আসলে এসেছিলো আমার বাবার চোখ অপারেশন করাতে। তো ডাক্তার ডেটটা একটু দেরিতে দিয়েছিলেন বলে মারা চলেও গেছিলো, মা আবার এসেও গেছে, আর কয়েকদিন বেশ আমার সাথে রয়েছে। আর ওই জন্যই বললাম আজকে সকালে আমি ভীষণ ব্যস্ত, কারণ আজকে আমি মা বাবাকে ছাড়তে যাব। তো আমার বাপের বাড়ি যাওয়া মানে সে তো ঝটিকা সফর, মানে যাই আর আসি। আজকেও যেমন থাকতে পারবো না, মাদের নামিয়ে দিয়েই চলে আসবো, আবার এমনিতেও গেলে আজকে গেলাম তো কালকে চলে এলাম, এরকমই সফর হয়। আর মা চলে যাবে আজকে, একটু মনটা ভালোও লাগছে না, কারণ মা কয়েকদিন ছিল সবসময় আমার সাথে ছাদে উঠে যেত। যতই বলি তুমি এত সিঁড়ি ভেঙে ওঠার তোমার দরকার নেই, সে তো শুনবে না, পেছন পেছন সেই চলে যাবে ছাদে। আর কালকে রাত্রে তো আমি আর মা গিয়ে অনেকক্ষণ ছাদে বসে গল্প করছিলাম, ভীষণ সুন্দর হাওয়া দিচ্ছিল। প্রায় 9টা সাড়ে 9টা পর্যন্ত আমি আর মা কিন্তু ছাদেই বসে গল্পই করে যাচ্ছিলাম। তো মা বাবা যখন আসে তখন মা বাবা চলে যাওয়ার পরে সবথেকে বেশি মিস করি হচ্ছে আমাদের চায়ের আড্ডাটা। আমরা সবাই মিলে বসে একসাথে অনেকক্ষণ গল্প করতে করতে চা খাই। তো মা গেলে আর সেটা হয় না, আমি আর অন্তিম একাই থাকি। তো আমরা কিন্তু আবার লাইনচ্যুত হয়ে গেছি, মানে বাগানের গল্প থেকে চলে গেছি অন্য গল্পে। তো এই যে কলমি শাকটা অনেক দিন বেশ একটু ফাঙ্গাস ধরেছে, তো আমি প্রত্যেক দিনই এসে ভাবি আজকে এই পুরো শাকগুলো কেটে ফেলে দিয়ে আবার জল দিয়ে রেখে দেবো, 7 দিনের মধ্যে আবার নতুন শাক হয়ে যাবে। তাই কলমি শাক তো ভীষণ তাড়াতাড়ি হয়, কিন্তু ওইটুকু সময় আর হয়ে উঠছে না। তো আজকে ভাবলাম না, এখন আমার আসলে একটা বড় বেড তৈরি করার জন্য বেশ কিছু এরকম গার্ডেন ওয়েস্ট লাগবে। আমি তো সবসময় গার্ডেন ওয়েস্ট দিয়েই বেড তৈরি করি, আপনারা দেখতেই পান। তো সেজন্য কিন্তু এই যে কলমি শাকগুলো তুলছি এগুলো আমি ফেলবো না, সব একটা জায়গায় জড়ো করছি। সেই সব নিয়ে আমি ওই সব গার্ডেন ওয়েস্ট দিয়ে অল্প মাটি দিয়ে বেড তৈরি করব, তাতে বেড আমার হালকাও হয়। আর ওই সব বেডে কিন্তু সবজি ভীষণ ভালো হয়, ভেতর ভেতর একটু গ্যাপ থাকে, আস্তে আস্তে মাটিটা বসে, আমি দেখেছি ভীষণ সুন্দর হয়। দেখুন এখানে আমি জমাচ্ছি প্রচুর গার্ডেন ওয়েস্ট। তো যখন ওই বেডগুলো আমরা তৈরি করি তখন কিন্তু বেডটা বেশ ভরে যায়, কিন্তু কিছুদিন পর এই গার্ডেন ওয়েস্ট পচে গিয়ে বসে কিন্তু বেডটা বসে যায়। তো কিছুদিন পর আবার গার্ডেন ওয়েস্ট দিয়ে ওই মাটি একটুখানি সরিয়ে সরিয়ে ভালো করে আবার তৈরি করতে হয় বেডটা। এরকম করতে করতে একটা সময় অনেকটা মাটি হয়ে যাবে, তখন কিন্তু আর তৈরি করতে হবে না। তো প্রথমে একবারে যদি এত মাটি দিয়ে তৈরি করতে যাওয়া যায় একটা বেড, তাহলে কিন্তু সেটা ভীষণই কষ্টসাধ্য। আর এই যে অল্প অল্প করে দিলে কিন্তু কোনো প্রবলেম নেই। আর এখানে আমি দেখালাম আপনাদের চাল কুমড়ো গাছ, আমার কিন্তু চাল কুমড়ো গাছে ফুলও এসে গেছে। আর এখানে বেশ খানিকটা জায়গা দেখছি অনেক দিন ধরেই পড়ে রয়েছে, এখানে ছিল গাজর গাছ, তো সেগুলো তুলে দিয়েছি, জায়গাটা ফাঁকা পড়ে আছে। আর ওই যে বললাম সবুজ করার জন্য আজকে আমি যেসব জায়গাগুলো পড়ে রয়েছে খুঁড়ে একটুখানি খুব তাড়াতাড়ি সবুজ হবে সেরকম টাইপের জিনিসগুলোই দিয়ে দেবো। আর সবজি না থাকলেও প্রত্যেক দিন কিন্তু আমি জল দেওয়া একদম বন্ধ করিনি জায়গাগুলোতে, তাই দেখুন কি সুন্দর ঝুরঝুরে রয়েছে। আর এখানে প্রচুর পরিমাণে রয়েছে গোবর সার, তো এখন আর গোবর সার দেওয়ার দরকার নেই, শুধু ভালো করে একটু খুঁড়ে দিলেই হবে। আর ঘাস তো আমি সবসময় এই যে এরকম পরিষ্কার করি, যাদেরই গার্ডেন একটু বড় তারা কিন্তু প্রত্যেক দিন যখন আপনারা বাগানে আসবেন একটু করে ঘাস রোজ পরিষ্কার করবেন। তো তাতে কিন্তু আপনার বাগানে খুব বেশি ঘাস কখনোই হবে না। আর যদি ফেলে রাখা হয় তাহলে তো যদি 15 দিন ঘাস না পরিষ্কার করা হয় তারপরে এত ঘাস হবে যে আপনি আর কুল কিনারা পাবেন না খুঁজে, ওরা হতেই থাকবে। তো একদম ছোট ছোট ঘাসগুলো তুলতেও যেমন কষ্ট হয় না, তেমনি বাগানটা সবসময় কিন্তু পরিষ্কারও থাকে, দেখতেও ভালো লাগে। আর আমি যখন গার্ডেন ওয়েস্ট জমা করি তখন কিন্তু ঘাস পাতা গাছ উঠিয়ে যেগুলো ফেলে দিই সেগুলো সবই কিন্তু রেখে দিই গার্ডেন ওয়েস্টের জন্যে, কারণ সবই পচে যায়, যেগুলো মোটামুটি পচনশীল প্লাস্টিক ছাড়া সবই রেখে দিই।
আর এদিকে ভেন্ডি গাছগুলোর মধ্যেও একটুখানি খুঁড়ে দিলাম। আর এখানে দেখুন এই যে আমার বরবটি গাছগুলো বেশ ভালো বাড়ছে, খুব তাড়াতাড়ি বাড়ছে। এই জায়গাটাও অল্প দিনের মধ্যেই কিন্তু আমার সবুজ হয়ে যাবে। আর এই যে অল্প অল্প করে আমি একটু খুঁড়ে খুঁড়ে দিচ্ছি, একদমই হালকা করে কিন্তু অল্প করে খুঁড়ে দিচ্ছি, যাতে ভেতরে একটু হাওয়া ঢুকতে পারে, রোদ ঢুকতে পারে। তাহলে কিন্তু গাছগুলো খুব ভালো, অক্সিজেন সাপ্লাইটা খুব ভালো হবে গাছের ভেতরে, আর গাছগুলো খুব ভালো বাড়বে। তো এই গাছগুলো তো খুবই ছোট আছে, একটু ডিপ করে খুঁড়লেই কিন্তু গাছের ফিডার রুটও কেটে যাবে, আর গাছগুলো কেটে যাওয়ারও ভয় থাকবে। তো একদম হালকা করে দেখুন কি সুন্দর করে আমি এটা খুঁড়ে দিলাম। দেখেই যেন মনে হচ্ছে ওরা বেশ কেয়ারে আছে। আর এই যে এই সাইডে ছিল এই যে বড় একটা পুঁই গাছের গোড়াটা কি মোটা হয়েছে দেখুন, ভীষণ মোটা হয়েছে। আর এই পুঁই গাছটা থেকে তো আমরা কি পরিমাণ পুঁই শাক যে এবারে তুলেছি সে কি বলবো। মোটা মোটা সুন্দর সুন্দর ডগা থেকে শুরু করে একদম পুঁইয়ের ফল পর্যন্ত পেয়েছি। তো আমি ভেবেছিলাম যদি গাছটা বাঁচানো যায় বা বেঁচে থাকে তাহলে এই গাছটার থেকেই আবার আমরা কিছুটা পুঁই শাক পাবো। তো বাঁচানো তো গেল না, পুঁই শাকটা কিন্তু এই সময় এসে মরেই যায়। তো ওখান থেকে প্রচুর চারাও হয়েছে, আর ওখান থেকে কিছু বীজ কালেক্ট করে আমি ওখানে চারাটা বসিয়েও দিলাম। আর এখানে দেখুন খুব সুন্দর একটা চারাও হয়েছে। তো এবার এই যে গোলমূলোর যে বীজগুলো রয়েছে এই বীজগুলো আমি কালেক্ট করে নেব, কারণ এখনই যদি একটা বৃষ্টি হয়ে যায় আর বৃষ্টি যদি কোনো মতে এই বীজের মধ্যে ঢুকে যায় তো ওখানেই কিন্তু জার্মিনেট হয়ে যাবে বীজগুলো, তাহলে আমি আর এই বীজগুলো পাবো না। সেজন্য যখন যখন যেই বীজটা পেকে যাচ্ছে আমি কিন্তু সাথে সাথে সেই বীজটা নিয়ে নিচ্ছি। আর এই দেখুন এই মূলোগুলো আর খাওয়ার মতো নেই, একদম নষ্ট হয়ে গেছে। তো আবার আগামী বছর দিয়ে দেবো এই গোলমূলো। এবার প্রচুর পরিমাণে গোলমূলো দিয়েছি, আর এত সুন্দর গোল গোল মূলোগুলো ছিল যে অনেকে কিন্তু দেখতেই পায়নি, মানে দেখেইনি, আমিও দেখিনি আমার বাগানে হওয়ার আগে। আর এই দেখুন আমি একটু একটু ঘাস কিন্তু সবসময় পরিষ্কার করি, আপনারাও দেখবেন ভিডিও বানাতে বানাতে আপনাদের সাথে কিন্তু প্রচুর ঘাস আমার পরিষ্কার হয়ে যায়, আলাদা করে কোনো টাইম দিতে পারি না, আমি বারবারই বলি। তো আপনাদের সাথে ভিডিও করতে করতেই বিভিন্ন জায়গায় যখনই যেই জায়গাটায় একটুখানি আমি কাজ করি তখনই কিন্তু সেই জায়গাটা থেকে একটুখানি ঘাস এজে পরিষ্কার করে নিই। তো এরকম করতে করতে আমার বাগান কিন্তু সবসময় মোটামুটি পরিষ্কারই থাকে, খুব বেশি ঘাস আমার বাগানে হয় না। এবার চলে এলাম এই যে আমার হাইব্রিড যে বিনস গাছটা ছিল, বেশ ভালো বিনস পেয়েছি আমি এখান থেকে, আর অর্গানিক বাজার থেকে আমি এর বীজটা কিনে এনেছিলাম। তো খুব ভালো বিনস হয়েছিল। আর এইটা হচ্ছে কাগজের বেড আমি তৈরি করেছিলাম। এবার বর্ষার আগে কিন্তু এই বেডটাকে আমায় রিমুভ করে দিতে হবে, কারণ বর্ষার জল পেয়ে পেয়ে এই যে কাগজের পেটি ভিজে যাবে আর গোটা বাগানটা মাটি মাটি হয়ে নোংরা হবে। তো এই যে এখানেও ঘাসই ঘাস, চারদিকে শুধু আমি ঘাসই দেখতে পাই। আর এখানে দেখো না আমার এই যে গুলঞ্চ ফুলটা আসে কি সুন্দর হচ্ছে, ভেঙে গেছিলো যে ডালটা, ভেঙে বরং ভালোই হলো, আমার আরেকটা গাছ হলো। তো ফুলটাও ফুটছে ভালো, এই যে হচ্ছে ফুলটা। আর ছোট্ট একটা টবের মধ্যে আমি রেখেছি, যখন ফুলটা পুরো ফুটবে কি দারুণ লাগবে। তো এখানে একটুখানি আমি মাটি দিয়ে দেবো, কারণ মাটিটা খুবই কম হয়েছে, আর ডালটা বেশ লম্বা, খুব নড়বড় করছে। তো আবার যদি এখান থেকে উঠে পড়ে যায় আমার ফুলটা আর হবে না। তো ব্যাস একটুখানি মাটি দিয়ে রেডি করে নিলাম, দেখুন কি সুন্দর লাগছে। আর এদিকে এই যে একটা ডাল আমি বসিয়ে রেখেছিলাম, দেখুন আমি খেয়ালই করিনি কবে একটা কুড়ি এসে গেছে, সেই কুড়ি থেকে আবার একটা ফুলও কিন্তু হয়ে যাচ্ছে। তো বেশ ভালোই হলো। এখানে কোন ডাল যে আমি বসিয়েছিলাম সে তো আর মনে নেই। তো ফুলটা ফুটলে কিন্তু বুঝতে পারবো আমরা যে কোন গাছের ডাল এটা। তো আজকে কিন্তু এটা দেখে সত্যিই আমার মনটা একদম আনন্দে ভরে গেল যে ডাল থেকে হয়েছে। এমনিতেই গোলাপের চারাগুলো বেশ দাম, তো যদি এটা আমরা ডাল থেকে দু একটা করতে পারি সেখানে কিন্তু বেশ ভালোই লাগে। তো আপনাদের সাথে গল্প করতে করতে তো আমার প্রচুর কাজ আজকে হয়ে গেল, বীজ বপনও হয়ে গেল। আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আপনারা আমার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, আমিও ভালো থাকবো। দেখা হবে আবার নেক্সট ভিডিওতে। টাটা।